করছে এখনকার খবর। নেতাজি হাজিনগর জুট মিলে ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব বাধায় উত্তেজনা চরমে পৌঁছালো। এই ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। দুই দলের মধ্যেই সংঘর্ষ হয়, গুরুতর জখম হন 7 জন। এদের প্রত্যেকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে কল্যাণী হাসপাতালে এবং 1 জনকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ প্রসঙ্গে এক কর্মী জানান, ছেলেগুলো এখানে বসে আছে, ওড়িয়া ড্যামি ক্লাব, ওখানে ছেলেগুলো বসে আছে, এখানে সবাই বসে আছে। ইলেকশন শেষ, সবাই শেষ। কালকে আমাদের বিজয় মিছিল ছিল, প্রশাসন বলে বিজয় মিছিল আপনারা করবেন না, আমরা করিনি, বন্ধ করে দিল। আজকে 10:40 হঠাৎ করে ওড়িয়া ড্যামি ক্লাবে এসে মানে ছেলেগুলোকে কিভাবে মারছে, কাউন্সিলর নিজে গোলি বোম চালিয়েছে রবিশঙ্কর সিং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জুট মিল চত্বরে। জখম কর্মীদের আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে মিল কর্মীরা। ये हम लोग भैया जो है दिलीप सिंह है, ये हम लोग को मिल के थी सब जीते हुए, ये लोग का बर्दाश्त नहीं हुआ, ये लोग झमेला कर दिया, अचानक कर दिया, अचानक एक बाइक कर दिया। ये लोग क्या चाहते हैं आप लोग यहाँ मोहल्ला में? अभी तक हम लोग कुछ नहीं चाह रहे हैं, बस हम चाह रहे हैं कि जो लोग किया है उसको अरेस्ट करे पुलिस, और हम लोग कुछ नहीं चाह रहे। आप लोग थाना में कंप्लेन किया? थाना में कंप्लेन हुआ है, प्रशासन बोला है कि हम लोग 3 दिन का दिए हैं, हम लोग 3 दिन के बाद इन लोग देख रहे हैं क्या हो रहा है, अब उन लोग के हाथ में है। उसके बाद अभी तक हम लोग कोई चीज सोचे नहीं है। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মিল চত্বরে বসানো হয়েছে পুলিশি টহলদারি। আমাদের নাইঘাটি জুট মিলে ইলেকশন হয়েছিল, ইউনিয়ন ইলেকশনে টোটাল 54টা সিট ছিল, সেই 6টা সিটে অল ইন্ডিয়া তৃণমূল ইউনিয়ন কংগ্রেস জিতেছে। এটা কেন্দ্র করে আজকে সকালে 10:30টার সময় জুট মিলের ভিতরে একটা ঝামেলা হয়েছিল, টিএমসি সাপোর্টার এবং বিজেপি সাপোর্টার মধ্যে একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলাটা একটু বড় লেভেলে আবার বেরিয়ে এসে কোনো ক্লাবের পাশে একটা ঝামেলা বড় দাঁড়ানো হয়েছিল। সেই সময় বিজেপি সাপোর্টাররা টিএমসি সাপোর্টারকে একটু আয়রন রড, বাস এইরকম একটা মেটেরিয়াল নিয়ে মেরেছিল। এটার মধ্যে প্রায় 7 জন টিএমসি সাপোর্টার মাইনর ইঞ্জুরি হয়েছে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার সম্বন্ধে আমরা একটা স্পেসিফিক কমপ্লেন পেয়েছি, আজকে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করে দিচ্ছি। তারপরে আমাদের এখানে এসিপি আছে, ওনার লিডারশিপে একটা স্পেশাল টিম করা আছে, বিভিন্ন জায়গায় রেড চলছে, আমরা আসামিলে ধরবো। না, এটা ইনজুরি হয়েছে, এটাকে আমার কাছে খবর আছে। না, বুলেট নেই, এমনি একটা আয়রন রড দিয়ে মাথায় একটা পেটাইছে, একটা লেফট হ্যান্ড আছে, একটু মাইনর ইনজুরি আছে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, উত্তর 24 পরগনা। ক্লাবের ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গারুলিয়া বয়েজ ক্লাব থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। মৃতের নাম প্রবীর দাস। ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য দেহটিকে বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনা আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। সকাল থেকে ভালোই ছিল, সকালে কাজে গেছিলো, তারপর বাড়িতে একসাথে খাওয়া দাওয়া করবো, তারপর থেকে আমি আর কিছু যাই না, আমিও কাজ চলে গেছিলাম, ও কাজ চলে গেছে। তারপর রাত্রিবেলা মোটামুটি বাড়ি আসে না, এসে খেয়ে দিয়ে আবার ওখানেই শোয়, ক্লাবেই থাকি। এবার সকালবেলা হঠাৎ আমাকে দুজন এসে ডাকলো, বললো যেরকম বডি কী অবস্থায় ছিল তখন ওই যেরকম ওই জড়ি বাঁধা, মানে একটা কাপড় দিয়ে ঝরানো, গলাটা পুরো এরকম দেখা হয়ে গেছে, পাটা এরকম নিচে, পা পুরো নিচে রয়েছে, মানে টোটা পুরো। তোমাদের কি কোনো কিছু সন্দেহ হচ্ছে? সন্দেহ কী হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। ইনভেস্টিগেশন কারোর উপরে নেই, কারণ সবই তো বন্ধু বান্ধব। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, উত্তর 24 পরগনা। গত বেশ কয়েক মাস ধরে মিড ডে মিলের ইউসি হিসাব না পাওয়ার জন্যই ভাটপাড়া পৌরসভা শ্যামনগর কান্তিচন্দ্র স্কুলে মিড ডে মিলের টাকা দেওয়া বন্ধ করে দিল। দেখুন, পৌরসভা বন্ধ করার কারণ একটাই আছে, পৌরসভাকে বলা হয়েছিল যে আপনি ইউসি জমা করুন, কেন ইউসি আমাদের জমা করতে হবে। 10 লাখ টাকা ইউসি বাকি আছে। ওই মাস্টারটা একদম মানে কোঅপারেশন করে না, একদম সবসময় এটা ইউসি বাকি লাগিয়ে রাখে, ইউসি দেয় না। প্লাস ওর এগেনস্টে অনেক রকম আমাদের কাছে কমপ্লেনও আছে। আমরা অনেকটা ইনকোয়ারি করে ওর এগেনস্টে হয়তো আমরা নিজেও এফআইআর করব কি এই ধরনের লোক আমাদের গরিব বাচ্চারাকে খাওয়ার জন্য যে গভর্নমেন্ট পয়সা দিচ্ছে সেটা সঠিকভাবে ইউজ না করে, আজকে যদি সঠিকভাবে ইউজ করতো তাহলে ইউসি নিশ্চয়ই জমা করতো।
নিশ্চয়ই কোথাও গোলমাল আছে, সেই জন্য এটা আমরা আপাতত মানে যতক্ষণ আমরা কোনো নতুন সিস্টেমটা না তৈরি করতে পারি, হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা করতে পারবো, আবার চালু করবো। বলছি যে কার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে? যে ওখানকার যিনি প্রধান আছেন, টিচার, যে হেডমাস্টার আছে, তার এগেনস্টেই করবো। আর কার এগেনস্টে কি করছে? এফআইআর করবো কি এই ধরনের উনি গোলমাল করছেন, হিসাব দিচ্ছেন না, ইউসি জমা করছেন না, এটা তো আমাদের করতে হবে। এর আগেও কি নোটিশ পাঠিয়েছিলেন বহু? না, অনেকবার আমি চিঠি দিয়ে ফিজিক্যালি পার্সোনালি বলেছি যে আপনার এগেনস্টে অনেক রকম কমপ্লেন, আপনি ইউসি জমা করছেন না, আপনি ইউসি না জমা করলে আমাদের অসুবিধা আছে, আমরা ইউসি দিতে পারছি না। আমাদের তো সব একটা সরকারি সিস্টেমের মধ্যে ইউসি জমা করতে হবে, তাহলেই নেক্সট ফান্ডিংটা পাওয়া যায়। এটাই হয়েছে। স্বাভাবিকভাবেই সোমবার থেকে বন্ধ হয়ে যায় শ্যামনগর কান্তিচন্দ্র স্কুলের মিড ডে মিল। এখন সমস্যার মুখে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী। এমতাবস্থায় স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের অসহযোগিতাকেই দায়ী করছেন এই সমস্যার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের টিচাররা কোনো ব্যাপারে সহযোগিতা করে না। এই সহযোগিতা না করার একটা বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে ধরুন আমি ফল্ট করেছি, আমার কাছে আপনারা এসেছেন, টিচারদের তো একটা নির্দিষ্ট ডিউটি আছে। এই যে এত ছেলে হই করছে, টিচাররা যে যার ক্লাসে চলে যান, ওরা কিন্তু যাবে না। ওরা নানা রকম ব্যাপার নিয়ে ছুতনে ইচ্ছা করে গন্ডগোল সৃষ্টি করে ক্লাসে যায় না। টিচার কতজন টিচার আছে এরকম? আমাদের এখানে আছে ধরুন 32 জন মতন টিচার। তার মধ্যে কতজন আছে তারা এরকম? হ্যাঁ? কতজন আছে তারা এরকম বিরক্ত করে, ডিস্টার্ব করে? প্রায় 6-7 জন আছে, 8 জন আছে। তার মধ্যে এবিটিএর লিডাররা রয়েছে স্ট্রংভাবে। তারা নিজেদেরকে এবিটিএর লিডার বলছে না। যেমন ধরুন এই সবগুলো আমি বলি বলে এইটা নিয়ে, কেন এটা সত্যি ছেলেরা এখন খেতে পাচ্ছে না, কষ্ট করে, কিন্তু এটা আলোচনা করে তাড়াতাড়ি যাতে বেরিয়ে আসে তার তো ব্যবস্থা করা যায়। স্কুলের পড়াশোনার পরিবেশ কি নষ্ট হয় এর ফলে? অবশ্যই। এবং টিচাররা, কিছু টিচার আছে ইচ্ছা করে এটা নষ্ট, যাতে তাদের ক্লাসে যেতে হয় না। এরা কি কোনো রাজনৈতিক দল করে? মানে হ্যাঁ, কি দল করে? এরা পুরোপুরি সিপিএমের লোক, পুরোপুরি সিপিএমের লোক। কিন্তু তারা সিপিএম বলে নিজেদের পরিচয় দেয় না, তারা বলে আমরা তৃণমূলের লোক। পড়াশোনার পরিবেশ, তার কারণ হচ্ছে আমাদের যে শিক্ষক সংগঠন আছে তৃণমূলের, সেই সংগঠনে কিন্তু এরা কেউ নেই। পাশাপাশি সহ শিক্ষকরাও এই পরিস্থিতির জন্য স্কুলের প্রধান শিক্ষককেই দায়ী করেছেন। না, আজকে মিড ডে মিল মানে বিগত 4 দিন মানে রবিবার সহ 5 দিন হলো মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। কি কারণে? হেডমাস্টার মশাই বলেছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন নাকি তাকে বারণ করেছে। এবার বারণ করার কারণ হচ্ছে উনি দীর্ঘদিন ইউসি জমা দেননি। এই ইউসি জমা না দেওয়ার জন্য প্রায় 2 বছর ইউসি জমা দেননি, তার জন্য ওনারা বলেছেন ইউসি জমা না দিলে মিড ডে মিলের টাকা ইস্যু আমরা করব। কিন্তু এপ্রিল থেকে তারপরেও তিনি মিড ডে মিল চালিয়ে গেছে, অথচ মিড ডে মিল কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল সেই এপ্রিল থেকে আজকে 4 মাস কিন্তু উনি চালিয়ে গেছেন। পরশু দিন উনি একটা খবর পেয়ে উনি কিন্তু মিড ডে মিলটা বন্ধ করে দিয়েছেন, মানে পরশু মানে 4 দিন আগে। মিড ডে মিল 4 দিন ধরে বন্ধ, তো বাচ্চারা কি খাচ্ছে? কিছু খাচ্ছে না, এবং আপনি দেখলেই বুঝতে পারবেন যে গেটটা আমাদের তালা দেওয়া থাকে। আমাদের এখানকার ছেলেরা এত বিলো প্রভার্টি লাইনের নিচে থাকে, এবং SC ST OBC কমিউনিটি যারা কিন্তু বাড়িতে খাবার দাবার পায় না, এবং তাদের এত গরিব, তাদের বাবা মা বিভিন্ন জায়গায় এ বাড়ি ও বাড়ি কাজ করতে যায়, সকালবেলায় কিন্তু তারা খাবারটা পায় না, তারা স্কুলে মিড ডে মিলের উপরে ডিপেন্ড করে। কিন্তু আজকে হেডমাস্টার মশাই সেই জায়গাটা পুরো বন্ধ বলতে কি আপনার এখানে হেডমাস্টার মশাই কী বলবো, অসৎ আচরণের জন্যেই এখানে মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এখানে মোটামুটি মিড ডে মিল চলছে, হঠাৎ করে এই বেশ কিছুদিন হলো মিড ডে মিল বন্ধ। অর্থাৎ উনি ইউসি জমা দেন না, সেই ইউসিতে যথেষ্ট অসঙ্গতি, এবং দেখা যাচ্ছে এখানে 70-80 জন স্টুডেন্ট এখানে খায়, কিন্তু উনি লিস্টে দেখাচ্ছে 700-800 করে ওরই দেখাচ্ছে। এখন সেইভাবে এখন টাকা পয়সা সেইভাবে অ্যালটমেন্ট পাচ্ছে না। এখন অ্যালটমেন্ট না পেলে অটোমেটিক্যালি আর হিসাবও দিতে পারছে না, সেই হিসাবটা দিতে পারছে না বলেই এখন মিড ডে মিল বন্ধ করে দিচ্ছে, যতটুকু আমরা জানি বা দেখছি আর কি। পাশাপাশি খুব শীঘ্রই মিড ডে মিল আবারও চালু হওয়ায় আশাবাদী ছাত্রছাত্রীরা। না, কেন পাও না? এবার এটা আমরা তো প্রতিদিন মিড ডে মিলের সময় 4 পিরিয়ডে যে আমরা খাবার এখানে চলে আসি লাইন দিয়ে। এবার লাইন দিয়ে অনেকেই দাঁড়িয়ে ছিল, সাথে আমিও ছিলাম, দেখছি এখানে খাবার নেই, দরজায় তালা মারা। মিড ডে মিল পেয়েছো আজকে? না, পাইনি। কি কারণে? সেই কারণটা বলতে পারবো না, কিন্তু আজকে দেওয়াই হয়নি। আচ্ছা, সকাল থেকে রান্নার চাল ঠাল এগুলো নিতে যায়, যে সেটাও দেখতে পাইনি। কি
কারণে কারণটা জানবো না, কিন্তু আজকে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, উত্তর 24 পরগনা। ভুয়ো ইউনানি ডিগ্রি নিয়ে রমরমিয়ে চলছিল ফার্মেসি ও ডাক্তারি ব্যবসা। নাদনঘাট থানার শ্রীরামপুরে ডক্টর কিশোর কুমার কুন্ডু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এইরকমই অভিযোগ উঠল। বুধবার পূর্বস্থলী বিডিও পুষ্পেন চ্যাটার্জির নেতৃত্বে নাদনঘাট থানার পুলিশ কিশোর কুন্ডু চেম্বারে গিয়ে হানা দেয়। ডাক্তারের দাবি, ইউনানি মৌখিক ডিগ্রি নিয়ে ইউনানি ও আয়ুর্বেদে প্র্যাকটিস করা শুরু করেছিলেন তিনি। ডিগ্রি সেটা এলোপ্যাথিকে লাগতে পারে, আমাদের লাগে না। আমরা আমাদের ইউনানিতে আমরা A to Z সমস্ত রোগের ট্রিটমেন্ট করতে পারি, মানে আমাদের কোনো ভাগ নেই। তবুও আমরা ওই দুটো রোগের উপরে আমরা একটু বেশি জোর দিয়েছি, সেটার উপরে আমরা একটু লিখে চিকিৎসা করছি। ইউনানির সঙ্গে আমি এক আধটা আয়ুর্বেদিক দিই প্রয়োজনে দিতে হয়, সেটা রোগীর পজিশন করছি। সেটা কি আপনি দিতে পারেন? দিতে পারি বলতে হ্যাঁ, আমাদের সেটা হিসাব রয়েছে, আমি দিই। আয়ুর্বেদিক ইউনানি তো পাশাপাশি একই জিনিস, একটু আলাদা, তেমন কিছু ফারাক নেই। তাই 10 বছর ধরে এইভাবেই রমরমিয়ে চলছে কারবার। সার্টিফিকেটের ফটোকপি নিয়ে স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে বলে জানিয়ে দেন বিডিও পুষ্পেন বাবু। এখানে একটা অভিযোগ ছিল, একটা ক্রস প্যাথির অভিযোগ ছিল, আর আরেকটা ছিল যে উইদাউট লাইসেন্স ফার্মাসি করবার একটা অভিযোগ ছিল। সেই অভিযোগগুলোর প্রেক্ষিতেই আসা হয়েছিল। তো আমরা ওর কাছ থেকে ওর বক্তব্য শুনলাম, ওর ডিক্লারেশনও নিলাম। কারণ এটা তো একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে, ওরাল টেস্টের ভিত্তিতে যদি কাউকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, ডাক্তারি করবার অধিকার দেওয়া হয়। এখন উনি এগুলো ট্রিটমেন্ট করতে পারেন কিনা আমি বললাম এখনই আমি সিদ্ধান্ত দিতে পারছি না, কারণ যেহেতু উনি একটা সার্টিফিকেট দিয়েছেন, এবার আমাদের দেখতে হবে সেই সার্টিফিকেটটা কতটা সেটা জেনুইনিটি এবং এটা তো একেবারেই সম্পূর্ণভাবে অবৈধ। যে কোনো ধরনের মেডিকেল শপ যদি করতে হয় তার একটা রেজিস্ট্রেশন লাগে, সেই রেজিস্ট্রেশন ওনার নেই। এই বিষয়টা নিয়ে তো অবশ্যই আমরা এগোবো, আইনি প্রক্রিয়াও নেব, কিন্তু একটু মানে এটা নিয়ে চর্চা করা দরকার যে উনি যেগুলো ক্লেম করেছেন সেগুলো নিয়ে আগে ডিসকাস করা দরকার। ওনার দাবি স্বাস্থ্য দপ্তরই ভেরিফাই করবে, আমরা সেটাই স্বাস্থ্য দপ্তরের সঙ্গেই কথা বলবো যে বিষয়গুলো কি আছে, এরপরে আমরা কিভাবে পদক্ষেপ করব। সেটার ক্ষেত্রে উনি যেটা দাবি করেছেন যে ওনার বক্তব্য অনুসারে যে এই ধরনের ছোট ফার্মেসির ক্ষেত্রে কেবলমাত্র গ্রাম পঞ্চায়েতের ট্রেড রেজিস্ট্রেশন থাকলেই হয়, যেটা ওনার ধারণা ঠিক নয়। তো উনি বললেন যে এই ধারণার বশবর্তী হয়ে উনি করেছেন, কিন্তু এই ধারণা সঠিক নয় এবং সেটার জন্য যা পদক্ষেপ করতে হয় মানে করবার আছে সেগুলো আমরা করব। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, বর্ধমান। চুঁচুড়ায় বিজেপি রাস্তায় আগুন ধরিয়ে পথ অবরোধ করল। উত্তর 24 পরগনার বসিরহাটের ঘটনার প্রতিবাদে বিজেপির এই প্রতিবাদ অবরোধ। এদিনে মুখ্যমন্ত্রী রাজ্যপালের অন্তর্দ্বন্দ্বের কারণেও বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভ অবরোধ প্রসঙ্গে হুগলি জেলা বিজেপি সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, বিগত দিনে বসিরহাটে যে সন্ত্রাস আমরা দেখলাম এবং মানুষের ঘরদোর জ্বালিয়ে দিয়েছে, অথচ সেখানকার লোক তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলে, বাইরে থেকে এসে এই জিনিসটা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেছেন, কিন্তু তিনি সেদিকে কোনো দৃষ্টিপাত করছেন না। সারা জেলা সারা রাজ্য জুড়ে আজকে বিগত 1 বছর ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এই ইসলামিক সন্ত্রাস নতুনভাবে সৃষ্টি হয়েছে, যেটা বাইরে থেকে আমদানি করা হচ্ছে। বাংলাকে আবার দুটুকরো করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো স্টেটমেন্ট নেই। আমরা তার কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিজেপিরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী। তাকে যদি রাজ্যপাল অসম্মান সূচক কথা বলে থাকেন, তাহলে কি ধরনের কথা তিনি অসম্মানিত হয়েছেন সেই কথাটা উনি জনসমক্ষে বলুন যে এই ধরনের কথাটাকে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, উনি বলছেন তাদের জন্য আজকে আমার সম্মানহানি হচ্ছে, আত্মাভিমানে তিনি নিজে এই কথা বলে ফেলেছেন। আমরা জানতে চাই যে কাদেরকে তিনি এতদিন ধরে প্রোটেকশন দিয়ে এসছেন, কার কথা তিনি বলছেন সেটা সাধারণ মানুষের কাছে জানান। আর মুখ্যমন্ত্রীর ওই যদি তিনি প্রোটেকশন দেওয়ার কথা বলেন, তাহলে আমাদের বলতে হবে যে সংবিধানের নিয়ম অনুযায়ী যে আইন শৃঙ্খলা সেটার কোনো নিরপেক্ষতা থাকে না। সে ব্যাপারেও আমি তার কাছে প্রশ্ন রাখলাম, তিনি এই উত্তরগুলো জনসাধারণের কাছে দিন। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হুগলি।
অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার অভিজিৎ সরকারের বাড়িতে বুধবার উপস্থিত হলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। সঙ্গে ছিলেন কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব মানুষ রায়। বুধবার দুপুরে 1টা নাগাদ ব্যান্ডেলে হেমন্ত বসু কলোনিতে অভিজিতের বাড়িতে উপস্থিত হন তারা। কথা বলেন অভিজিৎ সহ তার কোচ এবং বাবা মায়ের সাথে। অভিজিৎকে সম্বর্ধনা দেন প্রবীরবাবু। ইস্ট বেঙ্গল ক্লাবের পতাকা দিয়ে অভিজিৎকে সম্বর্ধিত করেন মানুষ রায়। প্রবীর ঘোষাল বলেন, অভিজিতের পাশে সরকার আছে ও জীবনে আরো বেশি বড় হোক। খেলাধুলোর তো ব্যাপার আছেই আমি নিজে একটা সুইমিং ক্লাব পূর্ণগড়ে চালাই, কিন্তু আমি ফুটবলের অন্ধভক্ত। আমার দেশের, আমার জেলার একটা ছেলে গিয়ে যেসব দেশের খেলা আমরা শুধু টিভিতেই দেখি, ইতালি, ব্রাজিল, তাদের সঙ্গেও খেলেছে, গোল করেছে। 17টা ম্যাচে 7টা গোল, ফ্রেন্ডলি আর ওই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট মিলিয়ে। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে একটা হুগলির ছেলে গিয়ে ইতালিকে গোল দিচ্ছে। আমরা তো ইতালি সিরিজ দেখি, ওয়ার্ল্ড কাপে ইতালির খেলা দেখি, ইউরো ফুটবলে এদের খেলা দেখি, কিন্তু এদের সঙ্গে আমরা খেলতে পারবো কখনো? গোল করবে আমাদের জেলার একটা ছেলে গিয়ে, এটা ভাবতে পারেন। ও আমাদের একটা স্বপ্নের অতীত কাজ করে এসছে। মানে ও, ভগবান ওকে অনেক দূরে নিয়ে যাবেন, আল্লাহ ওকে দোয়া করবে। আমার মনে হয় যে ও আরও অনেক বড় ফুটবলার হবে, মাথা ঠিক রাখতে হবে। কাছ থেকে চাইছি যে ও যে খেলা বাইরে খেলে এসছে, চমকে দিয়ে এসছে, আবার এখানেও চমক দেবে। ভারতবর্ষে যে এত বড় একটা টুর্নামেন্ট, এই প্রথম স্বাধীনতার পর ভারতবর্ষে এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ও আমাদের হুগলি জেলা, পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করবে, কাঁপিয়ে দিয়ে আসবে। আবার কী হবে? ওই যেটাও করে এসছে ওইখানে, যে বড় বড় যে সব এই টিমগুলো আসছে, জীবনে প্রথম ইন্ডিয়া তো এদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে, ওখানেও যেরকম পারফরমেন্স দেখিয়েছে এখানেও দেখাবে, এটাই আশা করছি। কিছু ভাবতেই হবে। আমরা মানে যতদূর যেতে হয় ওর পরিবারকে সাহায্য করার জন্য আমরা যাব, তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি ইস্ট বেঙ্গল সচিব মানুষ রায় জানান, অভিজিৎ এমন একটা জায়গায় অ্যাচিভ করেছে যাতে ও আগামী দিনে আরও ভালো মতো খেলতে পারে, একটা উইশ করার জন্য এলাম। আর ভবিষ্যতে যদি ওর খেলাধুলা সম্পর্কে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দরকার হয়, আমরা ওর পাশে আছি সব রকমভাবে সহযোগিতা করার জন্য। এবং আমরা চাই ও আরও ভালো খেলুক এবং ইস্টবেঙ্গলেও খেলুক, সেটাও আমরা চাই। ও ভালো থাকুক, ও যেন আরও ভালো করে খেলতে পারে, সেই জন্য ওকে উইশ করতে এসেছি। যদি আমরা চাইবো ও যদি খেলে আমরা খুশি হব, কিন্তু আজ এখন ওর উঠতি বয়স, এখন ও খেলুক, কোন খেলবে খেলতে, যে আমরা জোর কিছু করব না। বাট ও যদি মনে করে ইস্টবেঙ্গলে খেলবে, আমাদের দরজা খোলা আছে। বিধায়ক প্রবীর ঘোষাল এবং ক্রিকেট সচিব মানুষ রায় সম্বর্ধনায় খুশি হয়ে অভিজিৎ সরকার জানান, অবশ্যই ভালো লাগবে, কেননা এত বড় কথা বলে গেছেন উনি। মানে আমার বাড়িতে হেল্প করবে, ফ্যামিলিকে হেল্প করবে, থেকে বড় কথা হয় না। আমি কারণ এখানে বাড়ি থাকি না, আমার দরকার ছিল আমার মা বাবার পাশে কাউকে দাঁড়ানো, আমার সরকার হেল্প করার, সেটা উনি আমাকে জোর দিয়ে গেছে যে মা বাবাকে দেখবে। তো আমি খুব খুশি আছি। এখন কি চিন্তা ভাবনা করছো, কোন দলে খেলবে? না, এখন মাথায় আসেনি, কারণ সামনে আমার ওয়ার্ল্ড কাপ, আমি পুরো ওয়ার্ল্ড কাপটা নিয়ে ভাবছি। তারপর দেখা যাক কী হয় ওয়ার্ল্ড কাপের পর। ওয়ার্ল্ড কাপে কি গিফট দেওয়ার মতন আশা রাখছো? হ্যাঁ, অবশ্যই ওয়ার্ল্ড কাপ, কারণ ইন্ডিয়া প্রথম খেলছে ওয়ার্ল্ড কাপে, কারণ ইন্ডিয়া কোনোদিন চান্স পায়নি যেটা আমরা পেয়েছি। তো অবশ্যই আমরা ইন্ডিয়াকে কোনো ভালো ফল দিতে চাই, কোয়ালিফাই করবো, আমরা সেমিফাইনাল খেলবো, ফাইনাল পর্যন্ত যেতে চাই আমরা। এই টার্গেটটা আমাদের টিম আপাতত আছে। ব্যুরো রিপোর্ট, NNTV বাংলা, হুগলি।